পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, নিহত 34। এরপর জানিয়ে দেব ইসরায়েলে 24 ঘন্টায় 135 ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিজবুল্লাহর। এরপর যা থাকছে, হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরায়েল। আরো জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। এরপর জানিয়ে দেব ভারতে 4 নারী সহ 9 বাংলাদেশি গ্রেপ্তার। আরো জানিয়ে দেব জমজমের পানে নতুন নির্দেশনা। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়ল, বিশ্বযুদ্ধ হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন আপনি আমাদের এই সংবাদ কোথা থেকে বা কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, নিহত 34। গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়াতে 5 তলা ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে অন্তত 34 জন নিহত হয়েছে। স্থানীয় ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ইসরায়েল বাহিনী জানিয়েছে তারা গাজার উত্তরাঞ্চলে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলছেন, অভিমান, গুলি ও বোমাবর্ষণের কারণে আহতদের উদ্ধার করার সুযোগ ক্রমাগত ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েল জানিয়েছে জাবালিয়া থেকে শুরু হওয়া এই অভিযান বেইত লাহিয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। রাতভর সন্ত্রাসীদের স্থাপনার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে গত সপ্তাহে গাজা সিটির জাবালিয়ায় এক বাড়িতে হামলা চালায় ইসরায়েল বাহিনী। এতে অন্তত 25 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 13 জন শিশু। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 43,700 জন, আহত লক্ষাধিক। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ। ইসরায়েলে 24 ঘন্টায় 135 ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 130টি রকেট ও 5টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছেন। হিজবুল্লাহর বিবৃতি বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েল মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা ও আকরা শহরের জোরালো বিস্ফোরণ শোনা গেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছেন। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রান্ত সৃষ্টি করে, ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায়। ইসরায়েলি চ্যানেলে 14 জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতি জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড ও মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাস নামক স্থানে ইসরায়েল সেনাদের উপর হামলা চালায়, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু আঘাত হানে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কারমেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হিসেবে ইসরায়েল বাহিনী হামলা চালায় লিবাননে। হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরায়েল। লিবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল। খবর আল জাজিরার। রোববার 17 নভেম্বর একটি সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মধ্যবৈরতের রাস আল নাবাতে এক ইসরায়েলি হামলায় আফিফ ও নিহত হয়েছেন। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার। আল জাজিরার প্রতিবেদক ও ডোরশা জাব্বির বলেছেন, মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লিবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। জাব্বারি বলেন, রাস আল নাবার ও আশপাশের হামলাটি বৈরুতের প্রশাসনিক কেন্দ্রের কাছে করা হয়েছিল। সাধারণ ইসরায়েল বাহিনী দক্ষিণ ও শহরতলিতে হামলা করে, কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকা। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাময়িক সব ফ্রন্টের সক্ষমতার হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়নে করতে চাইছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই
অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। টাইমস অফ ইন্ডিয়া এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানের দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে, এই সব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নাগরিকদের ইচ্ছা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন শুরু প্রমিস 3 ও পরিচালনা করা হোক, যা 1-2 এর চেয়েও আরও অনেক বেশি শক্তিশালী। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না। সমরাস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেন, আমরা চাই অপারেশন টরু ও প্রমিস 3 প্রথম দুটি হামলার চেয়ে আরও ভয়াবহ হোক। হামলা এমনভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। অপর এক ইরানি নাগরিক বলেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী উন্নত হয়েছে, যা দেখে ক্রু আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়েছে আরেক ইরানি বলছেন, আমরা যদি জবাব না দেই তাহলে প্রতিপক্ষ আমাদের উপর আরও চড়াও হবে। তাই আমি সরকারকে বলতে চাই, ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেয়া হোক। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে ইরান অবশ্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন। ভারতে 4 নারী সহ 9 বাংলাদেশি গ্রেপ্তার। 3 দিন পর না হতেই ভারতে ফের গ্রেপ্তার হয়েছেন 4 নারী সহ মোট 9 জন বাংলাদেশি নাগরিক। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে পশ্চিমবঙ্গের পুলিশ। শনিবার 16 নভেম্বর রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের তরালি ও বিথির এলাকায় থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় কর্তব্যরত বিএসএফের সদস্যদের হাতে ধরা পড়েন তারা। পরে তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে দেয় বিথারি ও তারালি বর্ডার আউট ও পোস্টের বিএসএফ সদস্যরা। পরে সবাইকে রোববার 17 নভেম্বর দুপুরে বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের মনোজ দাস, মজনুজ শিকদার, মাদারীপুরের মোহাম্মদ হাওলাদার, সাতক্ষীরা সেলিম রাজা মণ্ডল, বিলকিস নাহার, ঢাকার জোহরা বেগম এবং যশোরের রুমি খাতুন ও ফিরোজ মল্লিক। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 4 মাস আগে তারা রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে বিথারি তারালিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আত্মগোপন ছিল তারা। নিজেদের ব্যক্তিগত সঞ্চয়ের টাকা পয়সা ক্রমশ ফুরিয়ে আসার শনিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে ফেরার আগেই বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে এবং স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। তবে পুলিশের কাছে জবানবন্দিতে তারা তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখেছে। তাদের নাম ও পরিচয় সঠিক কিনা সেটা খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এদিকে বসিরহাট মহকুমা আদালত বন্ধ থাকায় ওই 9 জনকে বসিরহাট মহকুমা আদালতের পুলিশ কোর্টে হাজির করা হলে বিচারক ও গ্রেপ্তারদেরকে 14 দিনের জেল হাজতে রাখার নির্দেশনা দেন। এর আগে গত 7 নভেম্বর পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ও কমিশনারেটের ও খড়দহ থানার পুলিশ 8 বাংলাদেশি নাগরিককে 3টি পৃথক জায়গা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা যায় যে তারা বাংলাদেশের আওয়ামী লীগ দলের সক্রিয় নেতাকর্মী ছিলেন। জমজমের পানি পানে নতুন নির্দেশনা। পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ওমরা মন্ত্রণালয় বলছে, পবিত্র ওই পানি পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। খবর গালফ নিউজের। হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে, কাবা মসজিদ নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করে ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। তারা আরো বলছেন, এই পানের সময় জায়গা পরিষ্কার রাখার স্বার্থে মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে উজু না করতেও অনুরোধ করা হয়েছে। নির্ধারিত জায়গায় পানি পানের
পর কাপড়গুলো যথাস্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভিড় এড়িয়ে চলা, ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও উমরা মন্ত্রণালয়। এদিকে উমরা পালন করতে প্রতিদিনই মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি। উমরা শেষে বেশিরভাগই মদিনার মসজিদে নববীতে যান। ইউক্রেন রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়ল, বিশ্বযুদ্ধ হতে পারে। ইউক্রেন রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে। যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রোববার 17 নভেম্বর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলে বলে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে। এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়া। দেশটির একজন সিনিয়র আইন প্রণেতা সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম রুশ ও পার্লামেন্টের উচ্চকক্ষ ও ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি ক্লাস বলেন, পশ্চিমা সংঘাত এমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তারা সকলের মধ্যে ইউক্রেন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষের পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে। এছাড়া রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের আন্তর্জাতিক সম্পর্কে কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জাবারভ বলেন, মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, জাবারভ বলছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ। এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন পদক্ষেপ মানে ন্যাটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিল। পুতিন বলছিলেন, নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 997 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।